এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্লিজ ছেড়ে দিন আমাকে, আর পারছি না প্লিজ, এবার আমি সত্যি মরে যাব। কাপা কাপা কণ্ঠে অনুনয় করে নৌমি। শরীরটা অবশ হয়ে এসেছে ব্যথায় আর আতঙ্কে, চোখ বেয়ে নেমে আসছে নোনতা অশ্রুধারা। আরিফ হেসে উঠল, একটা ঠান্ডা হিংস্র হাসি যার মধ্যে এক ফোঁটা মায়াও নেই। মরে যাবে? তোমাকে তো মেরেই ফেলতে এনেছি সোনা। আরিফের ঠোঁটে টান টান বিদ্রুপ। নমি আতঙ্কে মাথা নেড়ে কান্নায় ভেঙে পড়ল। আরিফ তার চুল মুঠো ধরে টান দিল, তাতে ব্যথায় আর্তনাদ করে উঠল নৌমি। নমির গঙ্গানির শব্দে আরিফ যেন আরো মজা পেল। তুমি কেন বুঝতে পারছো না সুইটহার্ট? এসব তো স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, তাই না? বিয়ে করে স্বামীর সাথে তো এসব করার খুব শখ ছিল, মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখছিলে। আমি তোমার সেই শখটাই পূরণ করে দিচ্ছি বিয়ের আগেই। ঠান্ডা গলার ফিসফিস করে আরিফ বলল। নমি কাঁপতে কাঁপতে মাথা নাড়ছিল বারবার, কিন্তু আরিফের চোখে একটা উন্মাদ আনন্দের ঝিলিক। চিৎকার করো সুইটহার্ট, যত জোরে পারো চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কানে মুখ নিয়ে বলল আরিফ, গলায় একটা ভয়াবহ স্নিগ্ধতা মিশে আছে তার। হঠাৎ করেই নৌমির মুখের উপর একটা থাপ্পড় বসিয়ে দিল এমন জোরে যে সে দিক হারিয়ে ফেলল মুহূর্তেই। চুপচাপ এনজয় করো, তাতে তোমারও ভালো লাগবে, বুঝলে? নয়তো এর থেকেও ভয়াবহ কষ্ট দেব তোমায়। আরিফের কণ্ঠে ছিল ঠান্ডা হুমকি আর পাগলামির ছাঁচ। এ বলে নৌমির ঠুটজোড়া দখলে নিয়ে নিল আরিফ। হিংস্র জানোয়ারের মতো খুবলে খুবলে খেলো নৌমির শরীরটা। কষ্টে ছটফট করতে লাগলো নৌমি, কিন্তু আরিফের সেদিকে কোনো খেয়ালই নেই। ও তো নৌমির কষ্টতে মজা পাচ্ছে। এত বেশি কষ্ট সহ্য করতে পারল না নৌমি, জ্ঞান হারিয়ে ফেলল। তাতেও থেমে থাকলো না আরিফ, আরও কয়েক দফা অত্যাচার চালিয়ে তবেই ক্ষান্ত হলো। ঘন অন্ধকারে একটা স্যাঁতস্যাঁতে কক্ষ, বাতাসে পচা রক্ত আর ঘামের গন্ধ। দেয়ালে ছিটকে থাকা লাল রক্তের দাগ এখনও স্পষ্ট। এখানে এর আগেও আরও কারো আর্তনাদ গুমড়ে মিশে গেছে। কারো চিৎকার আর আর্তনাদের ম্লান ছাপ এখনও যেন বাতাসে ভাসছে। ঘরে একটা কাঠের পুরনো চেয়ার, সেখানে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রিফাত নামের একটা ছেলে, চোখে কালো কাপড় দিয়ে বাঁধা, শরীর ঘাম আর আতঙ্কে ভিজে একাকার। তার ঠোঁট ফেটে রক্ত ঝরছে, চোখ দুটো ভয়ে ছানা বড়া। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা একদম অচেনা একজন মানুষ। চোখের সামনে ধারালো একটা ছড়ি ঘোরাতে ঘোরাতে লোকটা নরম স্বরে ফিসফিস করলো, মানুষের রক্ত দিয়ে কখনো গোসল করেছো রিফাত? ভয়ের শ্বাস বন্ধ হয়ে এলো রিফাতের। থর থর করে কাঁপছে পুরো শরীর, কথা বের হলো না তার মুখ থেকে। রিফাত কাঁপতে কাঁপতেই মাথা নাড়ালো। একটা কান্না ভেজা গঙ্গানি বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। দয়া করে ছেড়ে দিন আমায়, কি ক্ষতি করেছি আপনার? কেন এমন করছেন? কেন আমার সাথে? আপনাকে তো চিনি না আমি। রিফাত কাঁপতে কাঁপতে বলল, তার গলা ভাঙা ভাঙা। আর কোনো কথা বলার সুযোগ পেল না সে। একটা চর মুখে এসে পড়ল, গাল ফেটে রক্ত ছড়ল। সামনে থাকা লোকটি নিচু গলায় গর্জে উঠল, মুখ বন্ধ রাখ, না হলে এখানে জিপ কেটে ফেলবো। ইউ ক্যান স্কিম অল ইউ ওয়েন্ট, নো ওয়ান্স কামিং টু সেভ ইউ। রিফাত শিউরে উঠল, চোখ বাঁধা থাকলেও টের পাচ্ছিল পাশ থেকে ছুরি খসার ধাতব শব্দ। লোকটা আবার ফিস ফিস করে উঠল কানে কানে, শীতল অথচ হিংস্র স্বরে, আমার সাথে হিসেব চুকাতে এসেছো? চেনো না আমায়? যারা আমার পথে বাধা দেয় তাদের চিনে রাখার দরকার হয় না আমাকে, আমি চিনলেই হবে। রিফাত দম বন্ধ হয়ে আসা গলায় বলল, প্লিজ যা চান নিয়ে নিন, আমাকে যেতে দিন। লোকটা এবার মাথা নিচু করে ফিস ফিস করে উঠল, আমি কিছু চাই না, আমি তোমাকে চাই। তোমার ভয়, তোমার কান্না, তোমার আর্তনাদ সব আমার, সব। আই ক্যান এন্ড ইউর পেইন, বাট হোয়ার দ্য ফান ইন দ্যাট? তারপর লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, কথা বলো, করেছিস কখনো রক্ত দিয়ে গোসল? রিফাত আর কোনো উত্তর দিল না। হঠাৎ করে রিফাতের কাঁধের উপর ছুরির ফল থেকে টেনে দিল একটা চিল।
রক্ত গড়িয়ে পড়লো জামার ভিতর দিয়ে। কষ্টে গুমড়ে উঠল রিফাত। গলা দিয়ে আর কোনো শব্দও বেরোলো না। লোকটা হঠাৎই রিফাতের মুখের উপর থুতু ছিটিয়ে দিল। কি অবাক হয়েছো? ভাবছো কেন তোমার সাথে এমন করছি আমি? জানবে খুব তাড়াতাড়ি জানতে পারবে। তার আগে দেখো এখন আমি তোমার শরীর দিয়ে কি কি খেলি। ছুরিটা হাতে নিয়ে হঠাৎই উন্মাদ হেসে উঠল সে। এরপর এক ঝটকায় রিফাতের গাল বরাবর একটা দাগ টেনে দিল। রক্ত ছিটকে পড়লো মেঝেতে। লোকটা হাঁটু গেড়ে রিফাতের মুখের সামনে এসে দাঁড়ালো। হাত দিয়ে রিফাতের মুখ মুছে দিল। তারপর সেই হাত চেটে খেলো, যেন রক্ত তার জন্য খাবারের মতো প্রিয় কিছু। Why does your blood taste so sweet? আজ তোমার শরীর দিয়ে তোমার রক্ত দিয়ে গোসল করবো আমি নিজ হাতে। বলে মুখের সামনে রক্তের ফোঁটা নিয়ে গভীর তৃপ্তিতে চেটে ফুটে খেয়ে নিল সে, যেন কোনো সুস্বাদু খাবার খাচ্ছে। রিফাত প্রাণপণে ছটফট করলো, বাঁধন টেনে ছিঁড়তে চাইলো, কিন্তু শক্ত করে বাঁধা দড়ি যেন অদৃশ্য শিকলের মতো আটকে রেখেছে তাকে। তোমার শরীরের প্রতিটা ইঞ্চি দিয়ে আজ আমি ছবি আঁকবো। তোমার হাড় ভেঙে গুঁড়ো করবো, চোখ উপড়ে ফেলবো, রাখবো আমার টেবিলের উপর। আই ওয়ান্ট টু কার্ভ মাই নেম ইনটু ইয়োর সোল। বলে লোকটা হাসলো। বিকৃত সেই হাসিতে কাঁপলো দেয়ালে ছায়া। হঠাৎই ছুরিটা ফেলে দিল সে। ঘরের এক কোণায় রাখা একটা ব্যাগ থেকে বের করলো একটা হাতুড়ি। প্রথম আঘাতটা পড়লো রিফাতের ডান হাতের আঙ্গুলের উপর। একটা কচরাত শব্দ, হাড় ভাঙার করুণ আওয়াজ। রিফাত চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু তার আর্তনাদ প্রার্থনা কিছুই যেন পৌঁছায় না ওই জানোয়ার রূপী মানুষটার কানে। তারপর একটা একটা করে আঙ্গুল ভেঙে দিল লোকটা। রক্ত ঝরতে লাগলো ঠান্ডা মাথায়, যেন শিল্পী তার শোপিস তৈরি করছে খুব মনোযোগ দিয়ে। আর একটু ধৈর্য ধরো, লোকটা বলল রিফাতের কানের কাছে ফিসফিসিয়ে। আজ রাতে তোমার রক্ত দিয়ে আমি গোসল করব আর তোমার ছেঁড়া দেহ দিয়ে বিছানা সাজাবো। ইয়োর সাফারিং মেক মি ফিল এলিভ। ইয়োর স্ক্রিম উইল বি দ্য সুইটেস্ট মিউজিক টু মাই ইয়ার্স টুনাইট। ঘর ভরে উঠল শুধু আর্তনাদ আর অট্টহাসির বিকৃত প্রতিধ্বনিতে। এ যেন মৃত্যু নয়, বরং মৃত্যুর আগে নিষ্ঠুরতম যন্ত্রণার ভোজ। লোকটা ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগলো, কখনো হাতুড়ি আবার কখনো ছুরির ফলা দিয়ে মাঝে মাঝে তার শরীরে হালকা আঁচড় কাটতে লাগলো, ঠিক শিকারের মতো। শিকারকে ধীরে ধীরে দুর্বল করে দিয়ে শেষ আঘাত হানার জন্য। কক্ষ জুড়ে তখন শুধু শোনা যাচ্ছিল রিফাতের কাঁপা কাঁপা নিঃশ্বাস আর লোকটার বিকৃত অট্টহাসি। ড্রয়িং রুমে নরম সোফায় হেলে পড়ে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছিল আরিফ চৌধুরী। কাচের গ্লাসের গায়ে তার আঙুলের ছাপ, ঠোঁটের ভেজা ছাপ জমে উঠছিল। মাথার মধ্যেও তখনও ঘুরপাক খাচ্ছিল নৌমির অসহায় মুখটা। কাজের মেয়েটাকে ডেকে একটু আগেই নৌমির কাছে পাঠিয়েছে ও রক্তাক্ত পোশাক পাল্টে দিতে। কিছুক্ষণ পর নিচে নেমে এলো মেয়েটি। কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আপার অবস্থা ভালো লাগতেছে না, মেলা রক্ত পড়তাছে, আপারে ডাক্তারের কাছে লইয়া যান ভাইজান। মেয়েটার কাঁপা গলা যেন আরিফের কানে বিশ্বের মতো বাজলো। ঠান্ডা চোখে তাকে হঠাৎই গর্জে উঠল সে। কে মরলো আর কে বাঁচলো তাতে তোর কি? আলগা পিরিত দেখাচ্ছিস? আবার আমাকে অর্ডার করার সাহস তোকে কে দিল? তার গলায় এমন এক হিংস্রতা ছিল যে কেউ এই মুহূর্তে জমে যেত। মেয়েটি ভয়ে আর কিছু না বলে মাথা নিচু করে সরে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই আরিফ পেছন থেকে ঠান্ডা স্বরে ডাক দিল, থাম। মেয়েটি থমকে দাঁড়ালো, ভয় মিশ্রিত দৃষ্টিতে পেছন ফিরে তাকালো। আরিফ গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, শুনে রাখ, আজ রাতে এই বাড়িতে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে, এসব যদি মম আর পাপার কানে কোনোভাবে যায়। সে এগিয়ে এলো দুপা, মেয়েটার কানের কাছে নরম অথচ ভয়ঙ্কর স্বরে ফিস করে বলল, তাহলে তোর অবস্থা নাওমির থেকেও খারাপ করব। মনে রাখিস, আমি যা বলি সেটা করে দেখাই। আরিফের কথা শুনে শুকনো ঢুক গেল মেয়েটি। নিঃশব্দে কাঁদতে কাঁদতে ঘাড় নুয়ে সরে গেল। আরিফ আবার এসে ড্রিঙ্ক ঢাললো নিজের গ্লাসে। চোখের কোণ লাল, মুখের রেখায় বিকৃত হাসি। একসময় নিজেই নিজের সাথে কথা বলা শুরু করলো, চাপা গলায় বিদ্রুপে ভরা স্বরে। আরিফ চৌধুরীর ব্যবহার করা সুতা পর্যন্ত কেউ ছুঁতে পারে না, কেউ না। সেখানে তুমি আমার কলিজা নিয়ে খেলতে আসছো না? আমি
এর শাস্তি যে তোমাকে পেতেই হবে সুইটহার্ট, পেতেই হবে। ইউ আর মাইন, অনলি মাইন। ইফ এনিওয়ান ডেয়ার্স টু টাচ ইউ, আই উইল কার্ভ মাই নেম ইনটু দেয়ার ফ্ল্যাশ। তার কণ্ঠে এক অদ্ভুত উন্মাদনা মিশে গেল, চোখে যেন আগুনের শিখা নাচছে। সে সোফায় পাশে পড়ে থাকা এক বোতল তুলে নিল, চোখে উন্মাদ ঝিলিক, নিজের ছায়াকে দেখে ঠান্ডা গলায় বলল, আরিফ চৌধুরী যা চায় তার নিজের করে নেয়, আর যদি না পায় ছিনিয়ে নেয়। ইভেন ডেথ ক্যান নট সেপারেট ইউ ফ্রম মি। ইফ ইউ ডাই, I will just drag your soul back to me. একা একা বিড়বিড় করতে করতে নিজের ঘরে গিয়ে দাঁড়িয়ে পড়ে আয়নার সামনে। এরপর নিজেকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলে, কারো চোখের মায়া, কারো আর্তনাদ, কারো কান্না। আরিফ চৌধুরীর কাছে এসব কিচ্ছু না, কিচ্ছু না। হঠাৎ করে বোতলটা ঠাস করে আয়নায় ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে আয়নার টুকরোগুলো ছড়িয়ে পড়লো মেঝেতে। চারপাশ যেন কাচের ক্ষতবিক্ষত সমুদ্র হয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল, হাতের কাচের টুকরো দিয়ে নিজের হাত কেটে রক্ত বের করে বলল, আমি তোমাকে ভালোবাসি নাওমি, খুব ভালোবাসি। তোমার দেহে লিখে দেব নাওমি আমার নাম, যাতে করে সবসময় মনে থাকে আমাকে তোমার অন্য পুরুষকে নিয়ে ভাবার আগে যেন আমাকে মনে পড়ে। আমার নামের ব্যথা তোমাকে পোড়াবে নাওমি, তুমি পুড়বে। তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসেও থাকবে আমার ছাপ, তুমি চাইলে বা না চাইলেও। ইয়োর বডি উইল বি মাই ক্যানভাস অ্যান্ড মাই লাভ উইল বি দ্য আর্ট পেইন্টেড ইন ব্লাড। ইউ আর মাইন, ইউ আর মাইন অ্যান্ড ইউ উইল বি মাইন ফর এভার। দেয়ার ইজ নো এসকেপ। পালানোর চেষ্টা করো না নাওমি, আমার ভালোবাসা থেকে কেউ কখনো পালাতে পারেনি। তারপর মাথার পেছনে ফেলে হঠাৎ করে বিকট একত্র হাসিতে ফেটে পড়ল সে। হাসিতে যেন পাগলামির ছায়া নেমে এলো পুরো ঘর জুড়ে। সকালের সূর্যের আলোর প্রথম রোশনি চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আরিফের। মলিন চোখে চোখ কষলে বুঝে ওঠার চেষ্টা করে সে কোথায়, কিন্তু কিছুতেই সঠিকভাবে মনে করতে পারে না। ঘরের এমন অবস্থা কেন মনে হচ্ছে যেন ঘরে সাইক্লোন বয়ে গেছে। আস্তে আস্তে গতকাল রাতে সব কিছু মনে পড়ে। যখন সে বন্ধু বান্ধবদের সাথে বারে আড্ডা দিচ্ছিল, তবে রুমে কখন ফিরে এলো এই প্রশ্ন তার মনে ঘুরপাক খায়। এমনই ভাবতে ভাবতে হঠাৎ চোখ পড়ে বিছানায় শুয়ে থাকা নৌমির দিকে। নাওমি, ও এখানে কিভাবে আসবে? একা একাই বিড়বিড় করতে থাকে আরিফ। মাথায় যেন জ্বর পাকিয়ে যায় আরিফের। সে ভাবতে থাকে, আর তখনই যেন সব কিছু মনে পড়ে যায় গতকাল রাতের কথা, যা তার মনে এখন একেবারে স্পষ্ট। ফ্ল্যাশব্যাক। আরিফ চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির একমাত্র কর্ণধার আফজাল চৌধুরীর দ্বিতীয় পুত্র। আফজাল চৌধুরী একটি বিশাল ব্যবসা সামলান, যা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। তারা মূলত নির্মাণ, রিয়েল এস্টেট এবং আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসার সাথে জড়িত। চৌধুরী পরিবারের প্রায় সমস্ত সম্পত্তি এই ব্যবসার মাধ্যমে এসেছে, যার মূল্য কোটি কোটি টাকা। পরিবারটিতে রয়েছে একাধিক অত্যাধুনিক অফিস এবং বহুতল ভবন। ব্যবসায়িক দিক দিয়ে চৌধুরী পরিবার দেশের সেরা ধনীদের মধ্যেও একটি। চৌধুরী পরিবারে 3 সন্তান। বড় ছেলে আরিয়ান চৌধুরী, যিনি বর্তমানে বাবার ব্যবসায় সহায়তা করেন। ছোট মেয়ে কিয়ারা চৌধুরী, যিনি 9ম শ্রেণীতে শিক্ষার্থী। আরিফের মা শাহানা চৌধুরী একজন সমাজসেবী, যিনি নিজের দেশের বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে কাজ করেন। এই পরিবারের 3টি বড় বাড়ি রয়েছে, আর রয়েছে মার্সিডিজ বেঞ্জ এবং BMW এবং একটি রেঞ্জ রোভারের মতো একাধিক বিলাসবহুল গাড়ি। তবে আরিফের পছন্দ রেঞ্জ রোভার, যা সে সব সময় নিয়ে ঘুরে বেড়ায়। আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে পড়াশোনা শেষ করেছে, কিন্তু তার জীবনে এখন যেন কেবল আড্ডা আর রাতের শহরের আলোয় মাতাল হয়ে ঘুরে বেড়ানো। সে তার জীবন কাটায় বন্ধু বান্ধবদের সঙ্গে, সারাক্ষণ বারে আড্ডা দিয়ে এবং বিলাসী জীবন উপভোগ করে। বাবা মায়ের হাজার শাসনেও সে নিজের কাজে অটল থাকে সবসময়।
গতকাল সন্ধ্যায় আরিফ তার বন্ধু অয়ন এবং ইফতির সঙ্গে গিয়েছিল বাড়ি। সারা রাত ড্রিঙ্ক করার পর রাত 2টার দিকে মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিল সে। হঠাৎ এক ফোন কল পাই। ফোনে বলা হয় নৌমির আগামীকাল বিয়ে। খবরটা শোনার সাথে সাথে যেন আরিফের পায়ের রক্ত মাথায় উঠে যায়। নৌমি তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। নৌমির পাশে কাউকে সহ্য করতে পারে না সে। তাই এই খবর শোনা মাত্র তার মাথায় আগুন লেগে যায়। নিজের রেঞ্জ রোভার গাড়িটা নিয়ে ছুটে চলে নৌমির বাসার দিকে। নৌমির বাসা ঢাকার এক সাধারণ এলাকায়, একটি ছোট ভাড়া বাসা, 2তলা। নৌমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরিফ জানে সে যদি কোনোভাবে নৌমিকে উদ্ধার না করে তবে তার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। সে একসময় ব্যালকনি দিয়ে প্রবেশ করে নৌমির ঘরে। সেখানে গিয়ে নৌমিকে ক্লোরোফর্ম সে আসার সময় সাথে এনেছিল দিয়ে অজ্ঞান করে নিজের গাড়িতে তুলে নিয়ে আসে। নিজের বাড়িতে না গিয়ে একটি গোপন ফ্ল্যাটে নিয়ে আসে নৌমিকে। ফ্ল্যাটটি তার নিজের জন্মদিনের দিন ভাইয়া গিফট করেছিল আরিফকে। একটি বিলাসবহুল জায়গায় যেখানে সে মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেয়, কখনো কখনো রাতে থাকে। এই ফ্ল্যাটে তার পরিচারিকা পরিচ্ছন্নতা কর্মীও থাকে। মাতাল অবস্থায় নিজেকে অন্ধ করে রাগ ও জেদে রাতভর অত্যাচার চালায় নৌমির উপর। একসময় ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়ে, যেন তার সব আবেগ প্রশমিত হয়। আর সেই ঘুম ভাঙল এখন বর্তমান। আরিফ যেন নিজের দেহ আর মন কোনোটা নিয়ন্ত্রণ করতেই পারছিল না। পাগলের মতো নিজের মাথার চুল খামছে ধরে বসে পড়ল মেঝেতে। তার চোখের পাতা ভারী হয়ে আসছে, শরীরটাও কাঁপছে, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল ভেতরের অপরাধবোধ। আমি এটা কি করলাম আমি? কণ্ঠটা যেন ফেটে বের হলো। উফ উফ উফ, আরিফ কি করেছি সেটা? আমি কি তবে জানোয়ার হয়ে গিয়েছিলাম? বিষণ্ণ আত্মধিক্কার আর রাগে নিজের হাতের মুঠি শক্ত করে দেয়ালে আঘাত করতে লাগলো আরিফ, যেন নিজেকে শাস্তি দিচ্ছে। কিন্তু সে বুঝতেই পারল না গত রাতে কেটে যাওয়া হাতের পুরনো ক্ষতটা নতুন করে ফেটে গিয়ে রক্ত ঝরছে আবারও। লালচে বর্ণে হাত আর দেয়াল মাখামাখি হয়ে গেলেও সে তাতে বিন্দুমাত্র নজর করল না। কিছুক্ষণ পর হঠাৎ কোনো একটা অদৃশ্য টান অনুভব করলো। ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে নৌমির দিকে ছুটে গেল। ভয়ে উদ্বেগে অপরাধবোধে তার দেহ মনে এক তীব্র ঝড় বইছিল। নৌমির কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে তার কপালে হাত রাখলো। মুহূর্তে চমকে সরে এলো। নৌমির শরীর পুড়তে থাকা আগুনের মতো গরম। ছোট্ট মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, যেন রক্তশূন্য নিস্তেজ। আরিফের বুকের ভেতর যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। তার দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল। চোখের সামনে ছড়িয়ে থাকা রক্তের দাগ দেখে তার হৃদস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্য। না, এটা সে সহ্য করতে পারবে না। এই ক্ষত, এই কষ্টের জন্য সে নিজেকেই দায়ী করল। নবীন মুখের এমন অসহায় দৃশ্য দেখে আরিফ নিজের অস্তিত্বকে ঘৃণা করতে শুরু করলো। সে তড়িঘড়ি করে নৌমির পাশে বসে পড়ে ফিসফিস করে বলতে লাগলো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো। কিন্তু কিভাবে কি হয়ে গেল? আমি মাতাল ছিলাম, আমি পারিনি নিজেকে আটকাতে। নাওমি, তুই চোখ খোলো প্লিজ, আমি এখানে আছি, তোমাকে কিছু হতে দেব না। কিন্তু নৌমি চুপচাপ, নিস্তব্ধ। তার নিঃশ্বাস শুধু জানান দিচ্ছে যে সে এখনো বেঁচে আছে। আরে নিঃশব্দে তার হাত দুটো নিজের হাতে নিয়ে চেপে ধরল, যেন তার উষ্ণতা দিয়ে মেয়েটাকে আবার সারিয়ে তুলতে পারবে। হঠাৎ করে নিজের ঘর থেকে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো আরিফ। কেউ নেই কি নিচে? কেউ আছো? উপরে আসো তাড়াতাড়ি। তার চিৎকার শুনে ছুটে আসলো দুজন মেয়ে। আতঙ্কিত মুখে দরজার কাছে দাঁড়িয়ে পড়লো তারা। আরিফ এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ওর দিকে খেয়াল রাখো, মাথায় জলপটি দাও, 1 সেকেন্ডের জন্যও থামবে না। মেয়েরা কিছু না বুঝেই হ্যাসূচক মাথা নাড়ল। আরিফ দেরি না করে ছুটে নিচে নেমে এলো। দ্রুত পকেট থেকে মোবাইল বের করে কল দিল তার সবচেয়ে কাছের বন্ধু ইফতিকে। একটু অপেক্ষার পর কল রিসিভ হলো। উপাস থেকে ভেসে এলো ইফতির ঘুম জড়ানো গলা। কিরে, সকাল সকাল কি মনে করে কল দিলি? এখন কোথাও যেতে বলিস না মামা?
চোখ খুলতেই পারছি না, খুব ঘুম পাচ্ছে। কিন্তু ইফতির কথা যেন কানেই তুলল না আরিফ। হাউ মাউ করে কেঁদে চিৎকার করে উঠল। ঘুম রাখ মামা, ঘুমের সময় নাই এখন। ও মরে যাবে ইফতি, প্লিজ প্লিজ সাহায্য কর, বাঁচাতে হবে ওকে। আরিফের ভেতর থেকে উঠে আসা গলায় এমন ভাঙন ছিল যে মুহূর্তে ইফতির ঘুম উড়ে গেল। ভয়ার্ত হয়ে উঠে বসলো সে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? কে মারা যাবে? আঙ্কেল আন্টি ঠিক আছেন তো? কার কি হয়েছে? আরিফ যেন হাঁপাতে হাঁপাতে বলল, এত কিছু বলতে পারবো না এখন। একটা কাজ কর, তোর বড় আপুকে সাথে নিয়ে আয় প্লিজ, আমার ফ্ল্যাটে চলে আয়, দেরি করিস না প্লিজ। ইফতি আরো বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু কি হয়েছে বলবি না? এভাবে চিৎকার করছিস কেন? আগে শান্ত হ, তারপর খুলে বল। আরিফ দুহাতে চুল টেনে ধরে যেন নিজের মাথা ঠুকছিল দেয়ালে। শেষমেশ টুকরো টুকরো করে গত রাত থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো বলে গেল এক নিঃশ্বাসে। সব শুনে ইফতি স্তব্ধ। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না সে। তারপর গলার স্বর কঠিন করে বলল, তুই এখন একদম ঠান্ডা হ। আমি আপুকে নিয়ে আসছি। এখন তুই নাওমিকে নিয়ে কোথাও যাস না, বিশেষ করে হাসপাতালে তো নয়। আরিফ কাপা গলায় জিজ্ঞেস করলো। ইফতি গম্ভীর কণ্ঠে বলল, না রে ভাই, এখন হাসপাতালে নিলে রেপ কেসে ফেসে যাবি। নিয়ম জানিস না, পুলিশে ঝামেলা হবে, কেস হবে। আগে আপুকে দিয়ে দেখে নি, তারপর যা করার করব। আরিফ হতভম্ব হয়ে বলল, আমি কিছু চাই না ইফতি, শুধু চাই ও বেঁচে থাক, ওকে কিছু হতে দেব না আমি। ইফতি ধৈর্যের সঙ্গে বলল, হবে না কিছু। তুই এখন অনকে কল কর, বল দ্রুত তোর ফ্ল্যাটে আসতে। একটা ভরসার মানুষ লাগবে তোকে সামলানোর জন্য। আমি রওনা হচ্ছি এখনই। এই বলে ইফতি আরেকটা মুহূর্ত নষ্ট না করে কল কেটে দিল। আরিফ মোবাইলটা হাতে নিয়ে হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইল। মাথা নিচু করে কপাল ঠেকে রাখলো ঠান্ডা টেবিলের উপর। হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসবে। মাথার মধ্যেও শুধু একটাই কথা ঘুরছে, নৌমির কিছু হতে দেওয়া যাবে না। নিজেকে কিছুটা সামলে নিয়ে আবারও ছুটে গেল উপরের ঘরের দিকে। ভেতরে প্রবেশ করে দেখলো নৌমি আগের মতোই নিস্তেজ নিথর পড়ে আছে। মেয়েটা ভয়ে ভয়ে পাশ থেকে তাকিয়ে আছে। আরিফ এগিয়ে গিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, আমি এসেছি, আমি এখানে আছি না, আমি কিছু হতে দেব না তোমার, কিচ্ছু না। আই উইল প্রোটেক্ট ইউ ইভেন ইফ ইট কস্টস মি এভরিথিং। স্টে উইথ মি নাওমি, প্লিজ স্টে। তার হাত ধরা ছোট্ট মোমের মতো নিস্তেজ নৌমির হাতটা নিজের উষ্ণতায় আচ্ছন্ন করতে চাইল। মনে মনে প্রতিজ্ঞা করলো, নিজের জীবন দিয়েও যদি হয় তবু সে নৌমিকে বাঁচাবে। ঘন কুয়াশাচ্ছন্ন সকাল, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল বাতাসেও যেন মৃত্যুর গন্ধ লেগে আছে। পুলিশের লাল নীল ফ্ল্যাশিং লাইটের আলোয় ঝিম ধরে থাকা রাস্তার একপাশে পড়েছিল আজকের সে বিভীষিকাময় লাশ। গত কয়েকদিন ধরে শহরে একের পর এক রহস্যময় খুন হচ্ছে, আর প্রতিটি খুনের ধরন এতটাই বর্বর যে ঘটনাস্থলে দাঁড়িয়ে শরীর শিউরে ওঠে। পুলিশ কোনো কুল কিনারা খুঁজেই পাচ্ছিল না। আজকে লাশটা যেন সব কিছুকে ছাড়িয়ে গেল। শুধু মুখ থেতলে দেওয়া হয়নি, সম্পূর্ণ শরীরকেও এমন নৃশংসভাবে নষ্ট করা হয়েছে যা চিনে নেওয়া প্রায় অসম্ভব। আর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে নিষ্ঠুরভাবে, যেন খুনি শুধু মেরেই শান্ত হয়নি, প্রতিশোধ নিয়েছে নৃশংসতার শেষ সীমানা ছুঁয়ে। পুলিশ সুপার রেজওয়ান খান অনেকক্ষণ ধরে নীরবে লাশটার দিকে তাকিয়েছিলেন। তার অভিজ্ঞ চোখে অপরাধের শত শত চিহ্ন ধরা পড়ত, কিন্তু আজ যেন সমস্ত অভিজ্ঞতা ব্যর্থ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তিনি সোজা হয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকিয়ে থেকে লম্বা নিঃশ্বাস ছাড়লেন, চারপাশে সতর্ক চোখে নজর বুলালেন আরও একবার। হয়তো কোনো ক্লু, সামান্য কিছু যা খুনিকে খুঁজে বের করার সূত্র হতে পারে। কিন্তু কোনো কিছু না পেয়ে হতাশ হয়ে এগিয়ে এলেন কনস্টেবল আজিজুল রহমানের দিকে। কিছু পেলে আজিজ? ভারী গলায় বললেন রেজওয়ান খান।
না স্যার। মাথা নেড়ে জবাব দিল আজিজ। খুনি অসম্ভব সতর্ক, কোনো চুল, রক্তের দাগ, এমনকি মাটিতে ভর দিয়ে যাওয়ারও কোনো চিহ্ন নেই। মনে হয় যেন পা না দিয়েই উড়ে এসেছে, আবার লাশ ফেলে উড়ে চলে গেছে। রেজওয়ান খান ঠান্ডা গলায় বললেন, এই খুনি কোনো সাধারণ অপরাধী না, বরং পরিকল্পিত ঠান্ডা মাথার খেলোয়াড়। পেছনে দাঁড়িয়ে থাকা এসআই মেহেদি বলল, স্যার, খবর চাউর হতে শুরু করেছে, মিডিয়া এসে পড়ার আগেই লাশ সরাতে হবে। রেজওয়ান খান চোয়াল শক্ত করে বললেন, মিডিয়া কিছু জানতে চাইলে একবারেই কিছু বলতে যেও না। মিডিয়ার সামনে শুধু বলবে তদন্ত চলছে, অতিরিক্ত কিছু বলবি না। ভয় ছড়িয়ে পড়ুক, সেটা খুনির ইচ্ছা, আমরা সেই ফাঁদে পা দিব না। আজিজ আবার একটু এগিয়ে বলল, স্যার কি মনে হয় এটা কি সিরিয়াল কিলার কেস? রেজওয়ান খান ভ্রু কুঁচকে বললেন, হয়তো, তবে সাধারণ সিরিয়াল কিলারের মতো নয়। এর কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। আমাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাইছে ও। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, খুনি চায় আমরা ওকে খুঁজি, ভয় পাই। ও আমাদের সঙ্গে খেলা খেলতে চাইছে, আর এটাই ওর মজা। লাশ ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করা হলো। পুলিশের ব্যারিকেড সরিয়ে রাস্তা খালি করলো। ধীরে ধীরে চারপাশ থেকে মানুষও সরে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল এলাকা। কিন্তু তখনও একজন দাঁড়িয়েছিল ভিড়ের মধ্যে। একজন সাধারণ পোশাকে থাকা মানুষ, যার মুখে চাপা একটা বিজয়ের হাসি। সবাই চলে যাওয়ার পর সে নিঃশব্দে পকেট থেকে একটা সিগারেট বের করলো, ছুটে ধরালো। আগুন জ্বালাতে জ্বালাতে হাসতে হাসতে নিজেকেই বলল, আমাকে ধরা এত সহজ নয় স্যার। আমাকে ধরতে হলে আমার মতোই আরেকজন লাগবে, কিন্তু সে তো নেই, কারণ আমি এক পিস। যেদিন আমি নিজে থেকে চাইবো সেদিন ধরতে পারবেন আমাকে, তার আগে নয়। আর আমি আমার সব কাজ শেষ না করা পর্যন্ত থামছি না। ছুটে এক পলক ঠুটকাটা হাসি ঝুলিয়ে সে অজানার ছায়ামানব ভিড়ের মাঝে হারিয়ে গেল। পুলিশের চোখের সামনেই ছিল সে, অথচ কারোর কিছু মাত্র সন্দেহ হলো না। শীতের মৌসুম, কুয়াশায় মোড়ানো ঘুমন্ত সকাল। গ্রাম অঞ্চলের মানুষের কাছে শীত হোক কিংবা গ্রীষ্ম, কাকডাকা ভুঁড়ে উঠায় যেন চিরচেনা অভ্যাস। অথচ শহরের ব্যস্ত জীবনে সকাল 10টা কিংবা 11টা এখনও সত্য ভোরের মতোই মনে হয়। অবশ্য চাকরিজীবী মানুষের কাছে সকালটা ঠিকই শুরু হয় কর্মব্যস্ততায়। ঠিক সেরকম এক কুয়াশাচ্ছন্ন সকালে আব্দুর রহমান ঘুম থেকে উঠে নমির ঘরের দরজায় দাঁড়ালেন। সচরাচর এমনটা করেন না তিনি। নমির ঘর যেন তার নিজস্ব জগৎ, সেখানে হঠাৎ করে কেউ খুব একটা হস্তক্ষেপ করে না। কিন্তু আজকের সকালটা ভিন্ন। আজ মেয়েটাকে দেখতে আসবে এক পক্ষ। যদি পছন্দ হয় তবে কয়েকদিনের মধ্যেই হয়তো নমির বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়ে যাবে। বাবা হয়ে আব্দুর রহমানের মনে এক অদ্ভুত টানাপোড়েন। গর্ব আর মায়ার মাঝখানে দোলাচল করছে তার হৃদয়। এই মেয়ে যার প্রতিটি স্বপ্নের পাশে ছায়ার মতো থেকেছেন তিনি, আজ হয়তো অন্য এক জীবনের পথে পা বাড়াবে তার মেয়েটা। এই অমলিন ভাবনাগুলো বুকে চেপে নরম পায়ে এগিয়ে গেলেন তিনি মেয়ের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করলেন, সুখী হোক আমার মেয়ে। নাওমি রহমান বাবা মায়ের একমাত্র আদরের ধন। যেমন সুন্দর তার মুখের আদল, তেমনই কোমল তার মন। মিষ্টি গজদাতের হাসি আর কোমর ছোঁয়া ঢেউ খেলানো কালো চুল যেন এক অনাবিল সৌন্দর্যের পরিপূর্ণ ছবি আঁকে। বড় বড় মায়াবী চোখের চাহনিতে সহজেই মন হারায় যে কেউ। তার আচরণ তেমনই অমায়িক। ভদ্রতা, বিনয় আর হাসি মাখা ব্যবহারে সে অচেনাকেও আপন করে নিতে পারে মুহূর্তেই। নমির বাবা আব্দুর রহমান ছিলেন এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক। বহু বছর সততার সঙ্গে দায়িত্ব পালনের পর এখন অবসরে দিন কাটাচ্ছেন। মা শাহিদা রহমান একজন গৃহিণী, যিনি সারা জীবন ভালোবাসা আর মমতায় ঘিরে রেখেছেন তাদের ছোট্ট সংসার। নমির বাবা আব্দুর রহমান অবসর নেওয়ার পর থেমে থাকেননি। সারা জীবন শিক্ষা নিয়ে কাজ করেছেন, তাই অবসরের পরও শিক্ষার সঙ্গে যুক্ত থাকাটা যেন ছিল তার স্বপ্নের মতো। শহরের এক কোণায় নিজের তত্ত্বাবধানে খুলেছেন ছোট্ট একটা কোচিং সেন্টার। নাম রেখেছেন নবদিগন্ত শিক্ষা কেন্দ্র। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি করা এই প্রতিষ্ঠানে নিয়মিত কিছু তরুণ শিক্ষক ক্লাস নেন। তিনি শুধু কোচিংটা পরিচালনা করেন। আব্দুর রহমান নিজে সরাসরি ক্লাস না নিলেও প্রতিদিন এসে দেখাশোনা করেন, শিক্ষক ছাত্রদের খোঁজ নেন। তিনি বিশ্বাস করেন শিক্ষা কখনো থেমে থাকে না,
এই কোচিংয়ের টাকা আর মাসে মাসে পেনশনের টাকায় সংসারও দিব্যি চলে যায় তাদের। আর এই বিশ্বাস থেকেই নাওমি বড় হয়েছেন। বাবার এই অধ্যাবসায় আর আদর্শে ভর করে নাওমি আজও এগিয়ে চলেছে নিজের স্বপ্নের পথে। আগে তারা ঢাকা জেলার নারায়ণগঞ্জে বাস করতেন। ছোটবেলা থেকেই নাওমির স্বপ্ন ছিল বড় হয়ে উচ্চশিক্ষা অর্জন করার। মেয়ের সেই স্বপ্নের সম্মান রেখেই বাবা মা নিজের জায়গা ছেড়ে এসেছেন তার ভবিষ্যৎ গড়ার শহরে। একমাত্র সন্তানের স্বপ্ন পূরণের পথে তারা কখনো বাধা হয়ে দাঁড়াননি, বরং নীরবে শক্তি হয়ে থেকেছেন পাশে। নাওমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগে অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ, বিশেষ করে কবিতা এবং ক্লাসিক্যাল সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করে। তার স্বপ্ন একদিন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হওয়া, যেখানে তিনি ছাত্রদের সাহিত্য ও ভাষার মাধ্যমে নতুন জ্ঞান দিতে পারবেন। ঘরের বাইরে দাঁড়িয়ে কয়েকবার ডাক দিলেন আব্দুর রহমান। নাওমি মা, ওঠো, সকাল হয়ে গেছে তো। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে না ঢুকে অস্বস্তি নিয়ে পিছনে ফিরে তাকালেন তিনি। বাবারা তো আর হুট করে মেয়েদের ঘরে ঢুকে পড়েন না। শাহিদা শোনো। একটু জোরে ডাক দিলেন তিনি। শাহিদা রহমান রান্নাঘর থেকে এগিয়ে এলেন, হাতে একটা কাপড় মুছতে। কি হলো? সকালে সকালে ডাকাডাকি করছো কেন? খানিক বিরক্তি মেশানো কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। নাওমিকে ডাকছি, সাড়া দিচ্ছে না, মেয়ের ঘরে ঢুকতেও পারছি না, তুমি গিয়ে দেখো না। আহা, এখনো বাচ্চা আছে নাকি? সারাদিন বই নিয়ে পড়ে থাকে, ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে নিশ্চয়ই। হেসে বললেন শাহিদা রহমান, কিন্তু নরম পায়ে ঘরে ঢুকেই চমকে উঠলেন তিনি। খাট পরিপাটি, চাদর ভাঁজ করা, ঘরে কোনো মানুষের চিহ্ন নেই। শুনছো, নাওমির বাবা? মেয়েটা তো ঘরেই নেই। অবাক হয়ে চিৎকার করলেন তিনি। আব্দুর রহমান দ্রুত এগিয়ে এলেন দরজার কাছে, উদ্বিগ্ন চোখে তাকালেন ভেতরে। কি বলছো? কোথাও যাবে এত সকালে? আমি কি জানি, কিছু না বলে কোথায় বের হয়েছে। এ তো কখনো এমন করে না। গলায় আতঙ্কের ছাপ ফুটে উঠল শাহিদার। বাড়ির আনাচে কানাচে খুঁজতে শুরু করলেন তারা দুজনে। উঠোন, রান্নাঘর, বারান্দা, কোথাও নাওমির ছায়াও নেই। কাক ডাকা ভরে কোথায় গেল নাওমি? কিছু বললো না তোমাকে? চাপা গলায় জিজ্ঞেস করলেন আব্দুর রহমান। না, রাতে তো ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়া করে ঘুমালো। আতঙ্কিত গলায় বললেন শাহিদা। কাল তো বলেছিলাম সকালে তাকে দেখতে আসবে একটা পাত্রপক্ষ। জিজ্ঞেসও করেছিলাম কাউকে পছন্দ করে কিনা, বলল কাউকে পছন্দ করে না, ছেলেপক্ষকে বাসায় আনতে বলল। এখন আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপালে ভাঁজ করে বললেন আব্দুর রহমান। শাহিদা এক হাতে মাথা চেপে ধরলেন। আমার মেয়ে তো কখনো এমন করে না। কিছু একটা হয়েছে নাকি? আমার মন খুব ডাকছে। কোথায় আমার মেয়ে? আব্দুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিন্তা করো না, আল্লাহ ভরসা, খুঁজে দেখি কোথায় গেল আমাদের নাওমি, চলো। বাড়ির নিস্তব্ধতা আর কুয়াশা ভেজা সকালে অদ্ভুত এক অজানা শঙ্কা ছড়িয়ে পড়ল আব্দুর রহমান আর শাহিদা রহমানের বুক জুড়ে। ফরেনসিক বিভাগে রিপোর্টের জন্য অস্থির হয়ে অপেক্ষা করছিলেন পুলিশ সুপার রেজওয়ান খান। থমথমে বাতাসের মাঝে সময় যেন এগোতেই চাইছিল না। একটু আগে উদ্ধার হওয়া লাশটি থানায় আনার পর ছেলেটির পকেট থেকে একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগের ভেতর ছিল একটি আইডি কার্ড, যাতে লেখা ছিল ছেলেটির নাম রিফাত। ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ ছিল গুলশান 2 এলাকায় একটি আভিজাত আবাসিক ভবনের নাম। মাথার ভেতর নানা সম্ভাবনার ঘূর্ণি নিয়ে রেজওয়ান খান দুজন পুলিশ সদস্যকে নির্দেশ দিলেন, গুলশানে গিয়ে ছেলেটার পরিবারের কাউকে খুঁজে বের করো, কাউকে পেলে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে এসো। এদিকে ফরেনসিক টিম দ্রুত তাদের কাজ শেষ করলো। রিপোর্ট চলে এলো। রেজওয়ান খান তাড়াতাড়ি তা খুলে দেখলেন। চোখের কোণে অনড় হয়ে থাকা দৃষ্টিতে পড়লেন রিপোর্টের মূল অংশ। ছেলেটিকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। স্পষ্ট কাটার দাগ, ধারালো অস্ত্রের চিহ্ন, সবকিছুই ভয়াবহ একটা অপরাধের সাক্ষ্য বহন করছিল। রিপোর্ট হাতে নিয়েই তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। ঠিক তখনই আজিজুর রিফাতের বাবা মাকে নিয়ে থানায় এসে হাজির হয়। রেজওয়ান খান ফোনে আগে থেকেই তাদের অপেক্ষা করতে বলেছিলেন। ঘরটিতে থমথমে নীরবতা। রিফাতের মা মাথা নিচু করে কাঁপছিলেন।
আর তার বাবা যেন একটা বোবা পাথরের মূর্তির মতো বসেছিলেন, দুই চোখ ফাঁকা, অথচ ভেতরে যেন সমুদ্রের ঢেউ। রেজওয়ান খান সামনে গিয়ে নরম অথচ দৃঢ় ভঙ্গিতে বসে বললেন, আপনারা কি রিফাতের মা বাবা? রিফাতের বাবা কাপা কণ্ঠে উত্তর দিলেন, জি স্যার, আমি তার বাবা জাকারিয়া হোসেন, আর উনি ওর মা। রেজওয়ান খান একবার নরম চোখে তাদের দেখলেন, তারপর ফাইল টেবিলের উপর রেখেই বললেন, আপনাদের কষ্ট আমরা বুঝতে পারছি, কিন্তু সত্য উদ্ঘাটন করতে হলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। রিফাতের মা চোখ মুছলেন, কাপা গলায় বললেন, জিজ্ঞেস করুন স্যার, আমরা সব বলবো। রেজওয়ান খান কলম হাতে নিলেন। আমাকে বলুন, শেষবার রিফাতকে কখন দেখেছিলেন? কোথায় যাচ্ছিল? জাকারিয়া হোসেন থেমে স্মৃতি হাতছে বলেন, গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল, বলেছিল বন্ধুদের সঙ্গে দেখা করবে। এরপর আর ফেরেনি স্যার, অনেকবার ফোন করেছি, বন্ধ দেখাচ্ছিল। রিজওয়ান খান মাথা নেড়ে বললেন, ওর কোনো শত্রু ছিল কি, বা কারোর সঙ্গে কোনো ঝামেলা? রিফাতের মা মাথা ঝাঁকালো, শুধু চোখ মুখে বিভ্রান্তির ছাপ। না স্যার, ও তো শান্ত ছেলে ছিল, কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলা করে না, অন্তত আমরা জানতাম না কিছু। রিজওয়ান খান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আবার প্রশ্ন করলেন, ওর চলাফেরা, বন্ধু বান্ধবদের কথা কিছু জানতেন? নতুন কোনো সম্পর্ক, অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছিলেন? এই প্রশ্নে রিফাতের মা হালকা ফুপিয়ে উঠলেন, গলার স্বর যেন চুপসে গেল। কিছু বন্ধু ছিল, নাম ঠিকানা জানতাম না, ও ঠিকঠাক কিছু বলতো না, তবে ইদানিং বদলে গিয়েছিল, মুখ চাপা হয়ে গিয়েছিল স্যার, কিছু একটা নিয়ে চিন্তিত থাকতো মনে হয়। রেজওয়ান খান একটু গাঢ় হয়ে বললেন, কী ধরনের চিন্তা? পড়াশোনা, প্রেম গঠিত কিছু, নাকি অন্য কোনো সমস্যায় পড়েছিল? জাকারিয়া হোসেন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলতো আমি ঠিক আছি বাবা। ওর কথায় একটা ভেতরের চাপ ছিল, কিন্তু আমরা ধরতে পারিনি স্যার। রেজওয়ান খান এক মুহূর্ত চুপ করে রইলেন। ঘরের বাতাস ভারী হয়ে এলো, তারপর গম্ভীর স্বরে বললেন, রিফাতের সঙ্গে আপনাদের শেষ কোনো বিশেষ আলাপ হয়েছিল কি? রিফাতের মা কান্না চেপে বললেন, গতকাল সন্ধ্যায় বলেছিলাম দেরি করে ফিরো না বাবা, তাড়াতাড়ি বাসায় আসিও। ও হেসে বলেছিল, মা চিন্তা করো না, ঠিকঠাক ফিরে আসবো। এরপর আর ফিরে আসেনি, আর আজ দেখেন আমার ছেলেটা। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। রিফাতের মা মাথা নিচু করে কাঁদতে থাকলেন, আর কাপা গলায় একটা শব্দ বের হচ্ছিল বারবার, আমার ছেলেটা, আমার রিফাত। রেজওয়ান খান সামান্য নরম হলেন, উঠে দাঁড়িয়ে সহকর্মীদের দিকে তাকিয়ে ইশারা করলেন। তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি সংক্ষেপে বললেন, আপনারা এখানেই থাকুন, আপনাদের আরও কিছু দরকার হতে পারে। আমরা যত দ্রুত সম্ভব সত্যের নাগাল পাওয়ার চেষ্টা করব। তার চোখে তখন এক কঠিন সংকল্পের দীপ্তি। কেন এমনভাবে হত্যা করা হলো রিফাতকে? কারা এর পিছনে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এবার রেজওয়ান খান নামবেন সত্যের সন্ধানে। রিফাতের বাবা মায়ের সঙ্গে কথা শেষ করে রেজওয়ান খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তাদের বিধ্বস্ত মুখের দিকে আরেকবার তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেললেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই ছেলেটির জন্য বিচার নিশ্চিত করবেন তিনি। অফিসের কনফারেন্স রুমে ঢুকে একটা কড়া গলা দিলেন, সবাই আমার রুমে আসো, জরুরি আলোচনা আছে। কিছুক্ষণের মধ্যেই তদন্ত টিমের সদস্যরা একে একে হাজির হলো, তাদের মুখেও চিন্তার ছাপ। সবাই জানে শহরে হঠাৎ করে ঘন ঘন এই ধরনের হত্যাকাণ্ড বাড়ছে, কিন্তু অপরাধীদের কোনো ছায়াও পাওয়া যাচ্ছিল না। রেজওয়ান খান টেবিলের উপর ফরেন্সিক রিপোর্ট ছড়িয়ে রাখলেন, ঠান্ডা গলায় বললেন, এই নিয়ে চতুর্থ খুন। আগের 3টা লাশের ক্ষেত্রেও একই প্যাটার্ন, গলাকাটা, ধারালো অস্ত্রের ব্যবহার। কিন্তু ভাগ্যক্রমে তাদের পকেটে কোনো আইডি, কোনো মোবাইল, এমন কিছু ছিল না যা থেকে তাদের পরিচয় জানা যেত। তিনি একটু থামলেন। ঘর জুড়ে ভারী নীরবতা, সবাই তাকিয়ে আছে তার দিকে। রেজওয়ান খান আবার বললেন, আর আশ্চর্যের কথা, এই 3 জনের কাউকে নিয়ে থানায় কখনো কোনো নিখোঁজ ডায়েরি হয়নি, যেন তারা ছিলই না কারো জীবনে। ভিন্ন শহরের মানুষ, নাকি অন্য কোনো গভীর চক্রান্তের শিকার, কিছু নিশ্চিত হওয়া যায়নি এখনো। তার গলা তখন আরও কঠিন হয়ে উঠল। এবার রিফাতের লাশ পেলাম। ভাগ্যক্রমে তার পকেটে আইডি ছিল, পারিবারিক খবর নিতে পেয়েছি।
কিন্তু আফসোস, ওর বাবা মা কিছুই জানে না। কোনো শত্রুতা, কোনো সন্দেহ, কোনো অস্বাভাবিক সম্পর্ক কিছুই তারা ধরতে পারেনি। তিনি টেবিলের উপর হাত রাখলেন, দৃঢ় গলায় বললেন, এর মানে স্পষ্ট, খুনি খুবই পরিকল্পিতভাবে কাজ করেছে। এমনভাবে টার্গেট করেছে যেন নিহতরা নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকে, অথবা পরিবার থাকলেও কিছু জানতে পারে না। সহকারী অফিসার রবিন প্রশ্ন করলো, স্যার তাহলে কি আমরা কোনো সিরিয়াল কিলারের সাথে ডিল করছি? রেজওয়ান খান গভীরভাবে মাথা নাড়লেন। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একে একে 4 জন একই ধরনের হত্যা, একই শহর জুড়ে। এটা কোনো ব্যক্তিগত শত্রুতার ফল না, এটা মনে হচ্ছে কোনো ধারাবাহিক ঠান্ডা মাথার অপরাধ। তিনি চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালেন। আমরা এবার রিফাতের জীবন কেটে দেখব। কার কার সাথে চলাফেরা করত, কোথায় যেত, কি করত, সব কিছু। ফ্ল্যাটের আশেপাশে সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ডস, বন্ধুদের লিস্ট, একটাও বাদ যাবে না। তার কণ্ঠ তখন আগুনের মতো দৃঢ়। এবার কোনো ভুল চলবে না। এই খুনিকে আমরা ধরবই। শহরটাকে ওর মতো নরকের মাঠ বানাতে দিব না। রুমের ভেতর একটা টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ল। সব অফিসার মাথা নত করে সম্মতির ইশারা দিল। রেজন খান চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে ধীর স্বরে বললেন, তুমি যেই হও না কেন, ধরা তো তোমাকে পড়তেই হবে। সন্ধ্যার আকাশে মিশে আছে হালকা একটা শীত আবহ। বসন্তের আগমনী বার্তা নিয়ে নরম হাওয়া ছুঁয়ে যাচ্ছে চারিপাশ। অদ্ভুত মোহনীয় একটা সময়, অথচ এই বাড়ির ভেতর যেন জমে আছে ঘন বিষণ্ণতা। বিছানায় চুপচাপ শুয়ে আছে নৌমি। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওকে। এক হাতে স্যালাইন চলছে। অতিরিক্ত রক্তক্ষরণ শরীরটাকে ভীষণ দুর্বল করে দিয়েছে। একসময় প্রাণচঞ্চল মেয়েটা যেন এখন নিস্তেজ হয়ে পড়ে আছে। তমা আপা নৌমির দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লেন। মনে হলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসেছে। তারপর ধীরে ধীরে উঠে এসে আরিফের পাশে বসলেন। আরিফ নিজের মধ্য নেই, চোখে মুখে একটা অদ্ভুত শূন্যতা। সকাল থেকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। চুপচাপ বসে আছে, যেন নিজের সাথে নিজের যুদ্ধ চালাচ্ছে। ইফতি এসে নীরবে হাত রাখলো আরিফের কাঁধে। এক টুকরো নিঃশব্দ সান্ত্বনা দেওয়ার চেষ্টা। অয়ন যেন সবার চোখের ভাষা বুঝে ফেলল। আস্তে করে বলল, চলো সবাই মিলে ড্রয়িং রুমে, মেয়েটরা নবমীর কাছে থাকুক। সবাই একে একে বের হয়ে এলো। বসার ঘরে ছড়িয়ে রইল এক অদৃশ্য নীরবতার চাদর। কেউ কিছু বলতে পারছে না। সময় যেন জমাট বেঁধেছে। অনেকক্ষণ পর আয়ন নীরবতা ভেঙে বলল, গলা একটু নিচু করে জিজ্ঞেস করলো, কিরে আবির, কি করতে চাইছিস? আরিফ মাথা নিচু করে ভাঙা গলায় বলল, জানি না অয়ন, কিছুই জানি না। তবা আপা নরম গলায় বললেন, কিছু তো একটা করতে হবে নৌমির জন্য। আরিফ দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল, যেন কান্না চাপার চেষ্টা করছে। ফিসফিস করে বলল, সব কিছু এলোমেলো হয়ে গেছে আপু। আমি নিজের হাতে সব নষ্ট করলাম। নাওমি কখনো ক্ষমা করবে না আমায়, কখনোই না। ইফতি পাশ থেকে বলল, ভাই এখন ভেঙে পড়লে চলবে না। নাওমির তোকে দরকার, তোকে শক্ত হতে হবে। আরিফ চোখ মুছে মাথা তুলল, ক্লান্ত ভঙ্গিতে বলল, ওকে সুস্থ করতে চাই, স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে চাই ওকে। ওর জন্য কিছু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। অয়ন গভীর গলায় বললেন, প্রথমে মাথা ঠান্ডা করতে হবে। এই অবস্থায় ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি শুধু নবমীর না, তোরও হবে। কারণ তুই নবমীকে ভালোবাসিস, আমরা আছি তোর সাথে, একা ভাবিস না কিছু। তমাপা এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রাখলেন। ভরসা রাখ, দোয়া কর, আর আমরা সবাই মিলে ওর পাশে থাকবো। আরিফ অসহায় দৃষ্টিতে তাকালো সবার দিকে, যেন একটা অন্ধকারে টানেলের মধ্যেও হাঁটছে। সামনেটা দেখতে পাচ্ছে না, তবু একটা হাত ধরার আশায় আছে। তার কণ্ঠ আরো নরম হয়ে গেল। আমি শুধু চাই ও সুস্থ হয়ে ফিরে আসুক, আর কিছু চাই না আপু। ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠল। কেউ আর কোনো শব্দ করল না। নীরবে একে অপরের সহচার্য দিল, যেন নিজেদের শক্তি এক করে নতুন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তমা আপু ধীরে ধীরে বললেন, একজন ধর্ষিতা মেয়ের জীবন একটা রাতেই তছনছ হয়ে যায়। শুধু শরীরের না, তার মন, আত্মা, আত্মসম্মান সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়।
সে আর কোনোদিন আগের মতো স্বাভাবিক থাকতে পারে না, নিজেকে ঘৃণা করতে শুরু করে, ভয় পায় মানুষকে, ভয় পায় নিজের প্রতিচ্ছবিকেও। তিনি একটু থামলেন, কণ্ঠ আর একটু নরম হয়ে এলো, কিন্তু সেই নরমতার ভেতরে ঝরে পড়ল অদম্য এক তীব্রতা। তুমি ভাবছো আফসোস করলেই সব ঠিক হয়ে যাবে? এখন নিজেকে নিয়ে অপরাধ বোধে ভুগছ, এটা ভালো কথা, কিন্তু নমি, ওর ভিতরের ক্ষত কেউ কি মেরামত করতে পারবে? আরিফ মাথা নিচু করে বসে রইল, নিঃশব্দে কাঁপছে তার কাঁধ। ইফতি ও অয়ন কোনো কথা বলল না। তমা আপা আবার বললেন, নমি এখন ভীষণ একা, ওর পুরো ভেতরের যুদ্ধটা আমরা কেউ পুরোপুরি বুঝতে পারবো না। ও যদি কথা বলতে না পারে, যদি চিৎকার করতে না পারে, তাতে ভেবো না ওর কষ্ট নেই, ভেতরে ভেতরে ও হয়তো 1000 বার চিৎকার করছে। তিনি গভীরভাবে আরিফের দিকে তাকালেন। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তবে এখন তোমার কাজ নিজের দুঃখ নিয়ে বসে থাকা না, তোমার কাজ ওর পাশে দাঁড়ানো, ওর সম্মান ফিরিয়ে আনা। কিন্তু মনে রাখবে, তুমি চাইলেই নমি তোমাকে ক্ষমা করে দেবে এমন আশা করো না। ওর হাতে আছে সিদ্ধান্ত, ও যদি একদিনও তোমাকে না চায়, সেটাকেও মেনে নিতে হবে। তোমার কণ্ঠ তখন কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দ যেন ছুরির মতো কেটে যাচ্ছিল আরিফের ভেতরটা। আরিফ মাথা তুলল, চোখ লাল হয়ে গেছে। সে ফিস ফিস করে বলল, এটা বলো না আপু, ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ওর সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই আমি ওর পাশে থাকবো। আমি আর কিছু চাই না, শুধু চাই ও আমাকে একটু ভালোবাসুক। তমা তার চোখের পানি আটকালো, নরম গলায় বললেন, প্রেম শব্দটা এত হালকা না আরিফ, প্রেম মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তাহলে ওকে সুস্থ করতে সাহায্য করো, ওর ভিতরের ভয় দূর করতে চেষ্টা করো। আর যদি নিজেকে বদলাতে না পারো, তাহলে ওর জীবন থেকে চুপচাপ সরে দাঁড়াও, কারণ ওর নিজের মতো করে বাঁচার অধিকার আছে, এটাতে তুমি বাধা দিতে পারো না। ড্রয়িং রুমের গাঢ় নীরবতার মাঝে অয়ন গভীর একটা শ্বাস নিয়ে বলল, ঘটনাটা সবাই জানলে নমিকে নষ্ট মেয়ের তকমা দেওয়া হবে আবির। তুই জানিস না সমাজ কেমন নির্মম, নির্দোষ হলেও ওর জীবনটা বদলে যাবে চিরতরে। আরিফ কিছু বলতে চাইলেও গলা দিয়ে যেন শব্দ বেরোতে চায় না, চোখে ফুটে উঠে গভীর অনুশোচনা, অপরাধবোধ আর অসহায়ত্ব। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে ধীরে ধীরে মাথা তুলে সে, আমি জানি, কিন্তু আমি চাই না নাওমির জীবনটা অন্যদের কথায় নষ্ট হয়ে যাক। ওর পাশে কেউ না থাকলেও আমি থাকবো, সমাজের কাউকে কিছু জানতে দিব না। কিছুটা সময় চুপচাপ শোনার পর ইফতি হঠাৎ বলে উঠল, চোখে মুখে বিরক্তির ছাপ, তুই কি জানিস না নাওমির পরিবার এখন কতটা ক্ষতবিক্ষত? তোর তো এখন পর্যন্ত জানেও না তাদের মেয়ে কোথায়। হয়তো পাগলের মতো খুঁজছে ওকে। যদি তোরা কোনোভাবে জানতে পারে তাদের মেয়ের অবস্থা, তাহলে নির্ঘাত আত্মহত্যা করবে। আরিফ থমকে যায় মুহূর্ত খানিকের জন্য, তারপর যেন সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে, ছোট শক্ত করে বলে, আমি জানি ইফতি, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি চাই না নাওমি একা লড়ুক। সমাজ যাই বলুক, আমি ওর পাশে দাঁড়াতে চাই। আমি নাওমিকে বিয়ে করতে চাই, নিজের ইচ্ছায়, ভালোবেসে, কোনো করুণা বা অপরাধ বোধের জায়গা থেকে না। আমি চাই না ওর দিকে কেউ আঙুল তুলুক। তার এই কথায় চারপাশের নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে আসে। আর কেউ কিছু না বলে না প্রথমে, তারপর ধীরে ধীরে বলে ওঠে, কণ্ঠে একটা ভারী রকমের সম্মতি, ভাই, তুই যদি সত্যি ওকে ভালোবাসিস, তাহলে তোকে থামানোর অধিকার আমাদের কারণেই। কিন্তু একবার ভেবে দেখ, তুই ওর জন্য প্রস্তুত তো? ইফতি একটু নরম হয়ে গলা নামিয়ে বলে, এখন যদি তুই শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিস, তাহলে পরে সারা জীবন পস্তাতে হবে। নাওমির মতো একটা মেয়ের পাশে দাঁড়াতে হলে তোর মন থাকে, আত্মা থেকে প্রস্তুত থাকতে হবে। আরিফ কারো কথার উত্তর দিল না, চুপচাপ একা একা ভাবতে লাগলো। আরিফের এমন গা ছাড়া ভাব দেখে তমা আপুর শান্তভাবে বললেন, বিয়ে শুধু একটা সিদ্ধান্ত না, এটা একটা দায়িত্ব। তুই যদি মনে করিস তুই পারবি ওর সুখের জন্য লড়তে, ওকে সম্মান দিয়ে পাশে রাখতে, তাহলে আমরাও তোর পাশে আছি। আরিফ নিশ্চিন্ত কণ্ঠে উত্তর দেয়, আমি পারবো, কারণ আমি চাই না নাওমি নতুন করে শুরু করুক মাথা উঁচু করে। আর সেই শুরুতে
আমি ওর হাতটা শক্ত করে ধরতে চাই। ও আমাকে ভালোবাসে না জানি, তবু ওকে চাই, আমি খুব করে চাই। ইভেন দো আই নো শি ডাজ নট লাভ মি, আই স্টিল ক্রেভ হার ডেসপারেটলি অ্যান্ড endlessly. Yet I want her with all my heart. ড্রয়িং রুমের নিস্তব্ধতায় এবার যেন অদ্ভুত এক অসার সুর বেজে ওঠে। সকাল 8টা, সূর্যের কোমল আলো জানালার কাছে কাছে ছড়িয়ে পড়ছে, যেন সোনালি রঙের পরশ মাখিয়ে দিচ্ছে পৃথিবীকে। চারপাশে এক কোমল মিষ্টি হাওয়া বইছে, যা মনে যেন শান্তির এক অলৌকিক অনুভূতি সৃষ্টি করে। কিন্তু এই ভোরের প্রশান্তি, এই শান্তির মুহূর্ত যেন গায়েব হয়ে গেল। ড্রিম প্যালেস, এর ভিতর এই প্রশান্তির কোনো অস্তিত্ব নেই। এখানে যেন এক অদৃশ্য অস্থিরতার ঝড় বয়ে চলেছে। বাড়ির ভেতরটা যেন এক ভাঙাচোরা যুদ্ধক্ষেত্র। ভাঙা কাজগুলো মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেন কিছু মহাকাব্যিক আঘাতের পর থেকে শবগ্রস্ত হয়ে পড়ে আছে সব। ঘরগুলোর মধ্যেও এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে, তবে এই নীরবতা যেন অশান্তির বার্তা বহন করছে। সবাই দাঁড়িয়ে মাথা নিচু করে। গতকাল থেকে কেউ বাসায় যায়নি, যার যার বাসায় ফোন করে জানিয়ে দিয়েছে। সবাই নাওমির জন্য এখানে থেকে গিয়েছিল। ইফতি, অয়ন, তমা আপু, এমনকি গৃহকর্মীরাও সবাই চুপচাপ, যেন ভয়ানক সংকটের মুখোমুখি। আরিফের চোখে তখন শুধুই আগুন, একটা ভীষণ উত্তাপ যা তার হৃদয়ে রক্ত গরম করে দিচ্ছে। নাওমি কোথায়? নাওমি ড্রিম প্যালেসের প্রতিটি কোণ ঘুরেও তার কোনো খোঁজ মেলেনি। সে কি বাইরে গেছে? কেউ জানে না, কেউ কিছু দেখেনি, কেউ বলতেও পারছে না। সে আদৌ নিজের পায়ে হেঁটে বেরিয়েছে নাকি অন্য কেউ তাকে নিয়ে গেছে। গতকাল সারাদিনই নাওমি ছিল এক গভীর ঘুমে ডুবে। সন্ধ্যায় ঘুম ভাঙলেও কারোর সাথে কথা বলেনি। আর আরিবও অনুশোচনার তোপে পড়ে নাওমির সামনে আসেনি। কিন্তু ইফতি, অয়ন আর তমা আপু সারাক্ষণ তার পাশে থেকেছে। ড্রয়িং রুমে বিয়ের বিষয়ে কথা বললেও নাওমির সামনে এ বিষয়ে কেউ কথা বলেনি। ভেবেছিল সময় হলে কথা বলবে, কিন্তু এখন নয়, এতটা ভঙ্গুর অবস্থায় নয়। তমা আপু অনেক কষ্ট করে জোর করে রাতের খাবার খাইয়েছিল তাকে। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যেন শান্তিতে ঘুমাতে পারে। নাওমি ঘুমানোর পর সবাই খেতে যখন নিশ্চিন্তে ঘুমাতে গেল, তখনও তমা আপু ছিল নাওমির পাশে, নিঃশব্দ প্রহরীর মতো। রাত 3টার দিকে চুপিসারে ঘরে ঢুকেছিল আরিফ। 12টার দিকেও একবার এসেছিল, তবে মন যেন আরও একবার দেখতে চাইছিল, তাই চলে এসেছে শুধু এক ঝলক দেখবে বলে। তার ভালোবাসার মানুষকে, যাকে সে ব্যথা দিয়েছিল, যার কাছে সে হয়তো মাফ পাওয়ারই অযোগ্য করে তুলেছে নিজেকে। কিন্তু ঘরে ঢুকেই আরিফ স্থির হয়ে যায়। বিছানা ফাঁকা, শুধু তমা আপু শুয়ে আছে গভীর ঘুমে। নাওমি কোথায়? প্রথমে ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু পরক্ষণেই মনে পড়লো সে তো ঘুমের ওষুধ খেয়েছে। তবে জেগে উঠবে কিভাবে? আর ওয়াশরুমের দরজাও তো বাইরে থেকে বন্ধ। আর তখনই শুরু হয় আতঙ্ক। ড্রিম প্যালেসের প্রতিটি ঘর, বারান্দা, এমনকি ছাদ পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু না, কোথাও নেই নাওমি। একটা মানুষ যেন বাতাসে মিলিয়ে গেছে। আরবের জন্মদিনে পাওয়া এই স্বপ্নের বাড়ি ড্রিম প্যালেস, যার নাম সে দিয়েছিল নিজের ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন জড়িয়ে, আজ সে বাড়িটায় যেন পরিণত হয়েছে এক দুঃস্বপ্নের ঠিকানায়। শুধুই আতঙ্ক, অপরাধবোধ আর শূন্যতার দীর্ঘশ্বাস ঘিরে রেখেছে তার প্রতিটি দেয়াল। সকালের ভেতরে উত্তপ্ত হয়ে উঠেছে ড্রিম প্যালেসের পরিবেশ। আরিফ আর নিজেকে ধরে রাখতে পারছে না। তার চোখে মুখে ক্রোধ আর গলায় আগুন। আরিফ চেঁচিয়ে ওঠে, এতগুলো মানুষ এই বাড়িতে থাকে, একটা মানুষ এক রাতের মধ্যে কোথায় গেল? কেউ কিছু দেখলে না? কি করো তোমরা? খাবার দাও, ঘর মোছো, তারপর ঘুমিয়ে পড়ো সবাই। এতটুকুতেই শেষ? আর কোনো দায়িত্ব নেই কারো? সিকিউরিটিরা কোথায়, যারা রাতে পাহারায় থাকে? কোথায় সব? গৃহকর্মীরা ভয়ে কাঁপছে। একজন কিছু বলতে যাবে, কিন্তু আরিফ থামিয়ে দেয়। চুপ, একটাও শব্দ চাই না। আবার প্রশ্নের উত্তর দাও। নাওমি কিভাবে গেল? কারা ছিল ও রুমের আশপাশে? কেউ কিছু দেখনি? এটা কি করে সম্ভব? তখন ইফতি আর অয়ন এগিয়ে আসে। ইফতি ধীর গলায় বলে, আবির, ওকে খুঁজে পাওয়ার চেষ্টা করি আগে, চিৎকার করে কিছু হবে না।
সবাই ভয় পাচ্ছে। অয়নও যোগ দেয়। আমরা জানি তুই পাগলের মতো ভালোবাসিস ওকে, কিন্তু তাই বলে এখন চেঁচামেচি করলেই নমিকে পাওয়া যাবে না, বুঝলি? এখন মাথা ঠান্ডা রাখা দরকার। তুই এমন করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যাবে, খোঁজার কাজেই ব্যাঘাত ঘটবে। আরিফ দাঁত চেপে বলে, আমি ঠান্ডা থাকতে পারছি না অয়ন। আমি নিজ চোখে দেখে এসেছি ওর শরীরও শক্তি নেই নিজে চলার মতো। ঘুমের ওষুধ খেয়েছিল, তাহলে কিভাবে গেল? কেউ না কেউ কিছু জানে, হয় কেউ দেখেছে, না হয় কেউ। আরিফ থেমে যায়। তার চোখে লাল রক্তরেখা, ভয় আর হতাশার ছায়া। তখন তমা আপু কাপা গলায় বলে, আমি তো পাশে ছিলাম আরিফ, আমি কিছুই বুঝিনি কখন গিয়েছি কিভাবে গিয়েছি আমি ঠিক জানি না। আরিফ তমা আপুর দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয় কিছুটা, কিন্তু চেহারায় সুখের ছাপ। আমি জানি দোষ কারো না, কিন্তু আমি নিজের চোখের সামনে ওকে হারিয়ে ফেলেছি। এটা মেনে নিতে পারছি না। যদি ওর কিছু হয়ে যায়। অয়ন তখন কাঁধে হাত রেখে বলে, কিছু হবে না ভাই, আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু প্লিজ একটু শান্ত হ। এখন সবাইকে একসাথে লাগাতে হবে। ঘরে সিসিটিভি আছে তো নাকি? চল সেখানে দেখি যদি কিছু পাওয়া যায়। তখনও যেন আরিফও একটু শান্ত হলো। তারপর সবাই চলল সিসিটিভি রুমে। ড্রয়িং রুমে চাপা টান টান উত্তেজনা। ঘড়ির কাঁটা সকাল 9টা ছুঁই ছুঁই। আব্দুর রহমানের বসার ঘরে সোফায় বসে আছেন এক এসআই মেহেদী। পরনে ইউনিফর্ম, হাতে ছোট নোটপ্যাড, চোখে তীক্ষ্ণ মনোযোগের ছাপ। তার সামনে বসে আছেন নাওমীর বাবা আব্দুর রহমান ও মা শাহিদা রহমান। ভোরের আলো আসতে আসতেই বাসার পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। নাওমী নিখোঁজ হয়েছে প্রায় 24 ঘন্টা, কোনো খোঁজ নেই তার। সারাদিন খুঁজেও যখন নাওমীকে পায়নি, তখন আব্দুর রহমান থানায় জানায়, আর এজন্যই এসআই মেহেদী এসেছে নাওমীদের বাসায়। নাওমীর বাবা দুজনের চেহারায় গভীর উদ্বেগ, কান্না যেন গলার কাছ পর্যন্ত উঠে এসেও আটকে আছে। এসআই মেহেদী গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে আপনারা বলেছেন মেয়েকে শেষ দেখা গেছে রাতে ঘুমাতে যাওয়ার সময়, এরপর থেকে কোনো খোঁজ নেই? আব্দুর রহমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, জি স্যার, আগের দিন রাতে নাওমি একটু চুপচাপ ছিল, তবে খেয়ে দিয়ে আমরা ভেবেছিলাম বিয়ের চিন্তায় মানসিকভাবে একটু বিপর্যস্ত, কিন্তু এমন করে হঠাৎ উধাও হয়ে যাবে সেটা কল্পনাও করিনি। এসআই মেহেদী মাথা নেড়ে বলেন, বিয়ের কথা বললেন, ছেলেপক্ষ আসার কথা ছিল নাকি বিয়ে হওয়ার কথা ছিল? শাহিদা রহমান নরম গলায় বললেন, হ্যাঁ, গতকাল ছেলেপক্ষে দেখতে আসার কথা ছিল, তবে নাওমির কোনো আপত্তি ছিল না, আমরাও জোর করিনি। ওই একটু গম্ভীর ছিল, কিন্তু সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু নাওমিকে খুঁজে না পেয়ে আমরা তাদের পরে আসতে বারণ করে দিয়েছি। এসআই মেহেদী প্যাডে কিছু নোট করলেন, তারপর জিজ্ঞেস করেন, নাওমি কি আগেও কখনো বাড়ি ছেড়ে গিয়েছিল বা এমন নিখোঁজ হওয়ার কোনো নজির ছিল? আব্দুর রহমান মাথা নাড়েন, না স্যার, ও এমন মেয়ে না, খুব ভদ্র, অন্তর্মুখী, বা বাড়ির বাইরে তো দূরের কথা, আমাদের অনুমতি ছাড়া ঘরের গেটও পার হয় না। এসআই মেহেদী একটু থেমে বলেন, আপনারা থানায় ফোন করার আগে কোথায় কোথায় খোঁজ নিয়েছেন? শাহিদা বললেন, ওর বান্ধবীরা, আত্মীয় স্বজন, যাকে যাকে সম্ভব সবাইকে ফোন করেছি, কেউ কিছু জানে না, কেউ নাওমিকে দেখেও নি। এসআই মেহেদী গলা নিচু করে বলেন, আর যদি ধরে নিই সে নিজের ইচ্ছায় গিয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে, হতেও তো পারে নাকি? শাহিদা রহমান যেন চমকে উঠলেন, তারপর বললেন, না স্যার, আমার মেয়ে এখন এমন নয়, ওর কোনো ছেলে বন্ধু বা কোনো রিলেশন নেই, থাকলে হয়তো বা আমরা জানতাম, কারণ নাওমির কাছে আমি বন্ধুর মতো, ও সব কথা আমার সাথে শেয়ার করে। শাহিদা রহমানের কথায় চুপ হয়ে গেলেন এসআই মেহেদী। এক মুহূর্ত নীরবতা, ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আব্দুর রহমানের গলা কঠিন করে বলেন, আমার মনে হচ্ছে কেউ ওকে নিয়ে গেছে, হয়তো জোর করে কেউ কিডন্যাপ করেছে আমার মেয়েকে। এসআই মেহেদী ঠান্ডা গলায় বলেন, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি পুরো বিষয়টা থানায় রিপোর্ট করব। অপহরণ বা নিখোঁজ দুই দিক থেকেই তদন্ত চলবে। আপনারা অনুগ্রহ করে নওমির ছবি ও কিছু দরকারি তথ্য আমাকে দিন। ওর ফোন চালু ছিল? শাহিদা মাথা নাড়ে, না, ওর ফোনটা আগে হারিয়ে গিয়েছিল, কয়েকদিন ধরে ফোন ছিল না ওর কাছে।
এসআই মেহেদি সংযত কণ্ঠে বলেন, ফোন না থাকা মানে আমরা ট্র্যাকও করতে পারছি না। যাক, সিসিটিভি ফুটেজে আছে কিছু? আব্দুর রহমান সম্মতি জানালেন যে সিসিটিভি আছে। এসআই মেহেদি আর দেরি করলেন না, চলে গেলেন সিসিটিভির কক্ষে। রিম প্যারিস, আরিফ, অয়ন, ইফতি, তমা আপু এবং 2 জন বিশ্বস্ত গৃহকর্মী দাঁড়িয়ে আছে সিসিটিভির সামনে। বাড়ির প্রতিটি কর্নার ঘিরে থাকা ক্যামেরার ফুটেজ ঘুরে ঘুরে দেখা হচ্ছে। আরিফ গম্ভীর গলায় বলে, সব কক্ষ, সব করিডোর দেখো। নাওমি যদি বের হয় তাহলে কোনো না কোনো ক্যামেরায় ধরা পড়বেই। পর্দার রাতের ফুটেজ চলতে থাকে একের পর এক। কেউ আসছে না, কেউ যাচ্ছে না, চারদিকে যেন নিশ্চুপ। আরিফ হতাশ কণ্ঠে বলে, নাওমি একা যেতে পারবে না, ওর তো উঠে বসার শক্তিটুকু ছিল না। তাহলে গেল কিভাবে? গৃহকর্মীদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমরা কেউ কিছু দেখোনি? কিছু টের পাওনি? একজন ভয় পেয়ে বলে, স্যার আমরা সবাই আমাদের ঘরে ছিলাম, কিছু দেখিনি, কিচ্ছু না। আরিফ চেঁচিয়ে ওঠে, তাহলে মেয়েটা কি হাওয়া হয়ে গেল আর তোমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কিছু টেরই পেলে না? তমা আপু সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আরিফকে শান্ত করার চেষ্টা করে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।